নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে করিমগঞ্জ কলেজের গেটে আন্দোলনে এনএসইউআই কর্মীরা। অগ্রিম 20,000 টাকা প্রণামী দিয়েও মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ভুক্তভোগীদের অভিযোগ প্রাক্তন গ্রুপ সদস্যের বিরুদ্ধে। 5,000 টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করছে রোহিঙ্গা। ধর্মনগর পুলিশের হাতে আটক 17 জন রোহিঙ্গা। ভয়াবহ বন্যার কবলে বরাক, বন্ধ করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতের উদ্যোগে শালচাপড়া এলাকায় ত্রাণ বন্টন। সোনাই রোডের জমাজল নিষ্কাশনের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার অনুরোধ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের 6 মাস পেরিয়ে যাবার পর শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আন্দোলনে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের উপসভাপতি ও সাধারণ সম্পাদক। ফের ছাত্র আন্দোলন করিমগঞ্জ কলেজে। এবার শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদে এনএসইউআই সমর্থিত ছাত্ররা। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি নিয়ে সেই দিন করিমগঞ্জ কলেজ চত্বর উত্তপ্ত হয়ে উঠেছিল। রাত 10টা পর্যন্ত কলেজের ভেতরে আন্দোলন করেছিল এবিভিপি সমর্থিত ছাত্ররা। পুলিশি হস্তক্ষেপে সেই দিন কলেজ থেকে রাত 10টার পর বাড়িমুখো হতে পেরেছিলেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা। কলেজ ছাত্র সংসদ নির্বাচনের 6 মাস গড়িয়ে যাওয়ার পরও ভয়াবহ বন্যায় করিমগঞ্জ যখন আক্রান্ত, সেই সময় হুট করে ছাত্র আন্দোলনে কেঁপে উঠল করিমগঞ্জ কলেজ চত্বর। শুক্রবার কলেজের সাধারণ সম্পাদক ও উপসভাপতির নেতৃত্বে কতিপয় ছাত্রছাত্রী শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে কলেজ গেটে আন্দোলনে বসে পড়েন। তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের সময় এবিভিপি গুন্ডারা কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের দীর্ঘ 10 ঘন্টা আটকে রেখে লাঞ্ছিত করে। এর বিরুদ্ধে এসিটিএর বৈঠকও হয়। তারা জেলা অতিরিক্ত উপায়ুক্তকে এ নিয়ে স্মারকপত্র দিলেও সেই দিন শিক্ষকদের লাঞ্ছনা করা এবিভিপি নেতাকর্মীদের উপর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে করে সমাজের মধ্যে কলেজ সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা পড়েছে। আন্দোলনকারীরা বলেন, রাজনীতির নামে কলেজের শিক্ষকদের লাঞ্ছনা তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। তবে দীর্ঘ প্রায় 6 মাসের মাথায় বন্যাকালীন পরিস্থিতিতে হুট করে শিক্ষকদের সমর্থনে নামে ছাত্রদের এই আন্দোলনে শিক্ষকদের কতটুকু সমর্থন রয়েছে তা নিয়ে শিক্ষকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিবম দত্ত, করিমগঞ্জ কলেজ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা এখানে প্রোটেস্টের মধ্যে বইছি। এটার একমাত্র রিজনটা ওটাই যে আমরা কলেজের মধ্যে 5 তারিখ একটা ইলেকশন হয়েছে, যেটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সব জায়গার মধ্যে হয়। আমরা কলেজের ইতিহাসের মধ্যে ফার্স্ট টাইম এরকম দেখা গেছে যে রেজাল্টের পরে, ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে রিকাউন্টিংয়ের দাবি জানানি হয়েছে। আর দাবি জানানি তো হয়েছে, এটার পরবর্তীতে টিচাররারে আটক করে রাখা হয়েছে। তারারে বিকাল 4টা থেকে অ্যাপ্রক্স ধরিলেন 4টা থেকে রাত্র 11:30 অবধি তারা আটকে রাখা হয়েছে। এখানের মধ্যে অনেক টিচাররা অসুস্থ আসলা, অনেক ম্যাডামরা আসলা, শ্বাসকষ্টের প্রবলেম আছে, কিন্তু তারা না খাইতে দেওয়া হয়েছে, না তারারে ওয়াশরুমও যাইতে দেওয়া হয়েছে। এইরকম বাজে ব্যবহার কয়েকটা গুন্ডারাজে চালিয়ে গেছে। আর আমরা কলেজের মধ্যে কোন টিচাররা স্টুডেন্টরা সাহায্য করা, এই জিনিসটা আমরা জানতে চাইনি। আর এই জিনিসটা যতদিন আমরা জানছি না ততদিন আমরা প্রচেষ্টা করে যাব। কেন না, আমরা চালাই স্টুডেন্টস অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, আমরা একজন স্টুডেন্ট, কিন্তু কলেজের মধ্যে এবিভিপির প্রেসিডেন্ট একজন টিচার কীরকম থাকতে পারেন, বা এবিভিপির কলেজের ভিতরের মধ্যে টিচাররা তারা শিখাইয়ে দেননি, যেহেতু টিচার তো প্রেসিডেন্ট, তারা কি শিখাইয়ে দেওয়া হয়েছে যে টিচাররা সেদিন আটকে রাখা হইতো। আর যদি তারা যদি শিখাই দেওয়া হয়, আমি চাইমু যে তারা টিচারদের উপরে অ্যাকশন নেওয়া হইতো, যাতে অ্যাকশন নেওয়া হয় আর তারা কলেজ থেকে উচিত শাস্তি দেওয়া হয়। আমরা দাবি এটাই রইব যে স্টুডেন্টরা যারা এখানের মধ্যে তারা বাজে ব্যবহার করছে, টিচাররা হ্যারাস করছে, টেরোরিজম এক্সপ্লয়েট করছে, সব দিক দিয়া আমরা কলেজে ইতিহাসের মধ্যে এরকম কোনোদিন হয়েছে না। আমরা কলেজের নাম খারাপ হয়েছে, তারা খালি প্রিন্সিপালের গালাগালি করছেন না, আমরা কলেজের সব টিচাররা গালাগালি করছেন, প্রিন্সিপাল স্যার ইন্ডিভিজুয়ালি গেলেছেন না, তারা আমরা প্রিন্সিপাল স্যারের চেয়ারে বন্ধ গেলেছেন। আর প্রিন্সিপাল চেয়ার খালি নাই, তারা তাই নইলে আমরা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট যে তারা গালাগালি করছে। গতিকে আজকে আমরা করিমগঞ্জ কলেজ স্টুডেন্টস ইউনিয়নের জিএসবিটি, আমরা লগের সব কিছু এনএসইউআই কার্যকর্তারা, বাকি জেনারেল স্টুডেন্টরা সবাই নিয়ে আজকে প্রোটেস্টের মধ্যে বসি। আমরা আশা রাখবো যে আমরা দাবিটা যাতে পূরণ হয়। আমরা এডিসির কাছে মেমোরেন্ডাম দিছি, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। আমরা কলেজ অথরিটির কাছে বারবার মেমোরেন্ডাম দিছি, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। আমরা গভর্নিং বডির প্রেসিডেন্টের মেমোরেন্ডাম দিছি, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। আমরা রেফারেন্স হিসাবে ভিডিও দিছি, সবাই নাম আমরা আইডেন্টিফাই করে দিছি, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। খালি কমিটি বনের আর ডিজলভ। গতিকে আজকে আমরা এটাই কইমু যে তারা যদি আজকে গভর্নিং বডির সব যদি আইয়া আমরা যদি প্রটেস্টের মধ্যে যোগদান করিয়া, মানে এই জিনিসটা প্রটেস্টটা বাঙ্গাইয়া যদি তারা উচিত শাস্তি না দিন, তাহলে আমরা প্রটেস্ট চলিয়ে যাইব। আর আগামী দিনে এরকম যদি আরেকটা প্রটেস্ট করতে হয়, আমরা করতে রাজি।
নমস্কার, আমার নাম সুস্মিত দেব। আমি করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আপনারা সবাই জানছেন আমাদের গত 5 ফেব্রুয়ারি 2024 আমাদের কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ওই দিন কিছু সংখ্যক ছাত্ররা, এবিভিপির গুন্ডারা আমাদের টিচারদেরকে 10 ঘন্টা থেকেও বেশি সময়ে আটক করে রেখেছিল টিচার্স কমন রুমে। টিচারদেরকে, প্রিন্সিপাল স্যারকে গালাগালি করেছে, বাজে কথা বলেছে। ওইগুলো নিয়ে এসিটিএ টিচারদের যে কাউন্সিল, ওরা কমপ্লেন জানিয়েছিল। ওদের কনসার্নের জন্য ওরা সরতি বোঝাতেও এসে যোগদান দেয়নি। কিন্তু এগুলো এত কিছু হওয়ার পরে আমরা এডিসি স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি, প্রিন্সিপাল স্যারকে মেমোরেন্ডাম দিয়েছি, গভর্নিং বডি প্রেসিডেন্টকে মেমোরেন্ডাম দিয়েছি। তারপরেও এখন অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটা কিসের জন্য? এখন কোনো পার্টি অফিস থেকে যদি বসে আমাদের কলেজের যদি ডিসিশন কন্ট্রোল করা হয়, এটা আমরা কোন সময় মানবো না। আজকে যত সময় পর্যন্ত আমরা জাস্টিস পাচ্ছি না, আমরা যত সময় পর্যন্ত ওদেরকে শাস্তি পাওয়াতে পারছি না, আমাদের আন্দোলন চলছে আর চলতে থাকবে। কেউ উঠাতে পারবে না। দরকার পড়লে আমরা রাস্তায় নামবো, রাস্তায় গাড়ি জ্যাম করবো, কিন্তু আজকেই আমাদের জাস্টিস লাগবে। আমাদের দাবি একটাই, যে ওই দিন যে ছাত্ররা এখানে ছিল, প্রেজেন্ট ছিল, ওদেরকে উচিত শাস্তি দেওয়া হবে। ওদেরকে কলেজ থেকে বার করা হোক, ওইটাই আমাদের দাবি, একমাত্র দাবি। 5 ফেব্রুয়ারি কিছু জানি হয়নি। প্রণামী দিয়েও সরকারি আবাস পাচ্ছেন না আসামের নিলামবাজার জিপির গরিব জনগণ। অভিযোগ ভুক্তভোগীদের কথা মতো প্রণামী প্রদান করেও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত রয়েছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নিলামবাজার জিপির একাংশ গরিব জনগণ। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগের তীর বিভাগীয় জিআরএস ও প্রাক্তন গ্রুপ সদস্যের দিকে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলের দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী আবাস প্রদানের চেষ্টার কোনো খামতি করছেন না, সেখানে নিলামবাজার জিপিতে বিপরীত দৃশ্য বিরাজ করছে। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ঘর পাওয়ার আশায় অনেকে দেনা সহ গবাদি পশু বিক্রি করে জিআরএস ও গ্রুপ সদস্যের প্রতিনিধির ডিমান্ড পুষিয়ে দিলেও তাদের নামে কোনো সরকারি গৃহ বরাদ্দ হয়নি। এ মর্মে নিলামবাজার জিপির 10 নম্বর ওয়ার্ড লোয়ারপাড়ার বাসিন্দা মৃত আব্দুল গনির পুত্র ওহিদুদ্দিন বলেন, তিনি কুড়ে ঘরে বাস করে আসছেন দীর্ঘদিন ধরে। গত কয়েক মাস পূর্বে তিনি সরকারি ঘর পাওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির দ্বারস্থ হলেও তিনি প্রথমে অপারগ বলে জানান। পরে তিনি জিপির জিআরএস আবিদুর রহমানের দ্বারস্থ হতে বলেন। এতে আবিদুর রহমানের দ্বারস্থ হলে তিনি প্রণামী বাবদ অগ্রিম 20,000 টাকা দাবি করেন। তার কথা মতো তাকে 6,000 টাকা তুলে দেন এবং বাকি 14,000 টাকা পর্যায়ক্রমে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা দেওয়ার পরও তিনি ঘর পাননি বলে অভিযোগ। পরে তিনি পুনরায় ওয়ার্ড সদস্যের প্রতিনিধি কামাল উদ্দিনের সাথে দেখা করে আরও কিছু টাকা প্রদান করার পরও তার ভাগ্যে আজও সরকারি ঘর বরাদ্দ হয়নি। ভুক্তভোগীদের কথায়, জিপির ধনবান ব্যক্তিরা বেশি টাকা প্রণামী দিতে সক্ষম হওয়াতে তাদের ভাগ্যে জুটছে সরকারি আবাস, আর গরিবরা শুধু অপেক্ষার প্রহর গুনছেন। এদিকে প্রাক্তন জিপি সভাপতি আবু তাহলা চৌধুরীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পিএমওয়াই লিস্টের 2 নম্বরে ওহিদুদ্দিনের নাম রয়েছে। সরকার যখনই মাইনরিটির ঘর বরাদ্দ করবে তখনই অটোমেটিকভাবে এই ব্যক্তি ঘর পেয়ে যাবেন। নিলামবাজার থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমার নাম ওহিদুদ্দিন, আমি নিলামবাজার জিপি 10 নম্বর ওয়ার্ডের মানুষ। আজ 4 বছর থাকি আমারে যা দৌড়ানি লইতা আমার খাসা ঘর মানে খাসা ঘর তাই দেখছই ন আইয়া আমার বাড়িতে খাসা ঘর যারে গেছে গেছি ওই বাটুয়ার আবিদ মোল্লা ও তান কাছে গেছি, তাই ডিমান্ড করছেন 20,000 টাকা। কইছেন যে তোমার বাড়িতে তো দেখো না 2 ঘরে 40,000 টাকা আমি নিছি, তুমিও দেও, তো ঘর হইবা। পয়সা না দিলে আজকাল ঘর নাই, টাকা ডাইরেক্ট ওলা উঠিয়া হয়। আমি বললাম আমি গরিব মানুষ, আমি 20,000 টাকা একান্ন ডলা করে দেখতাম পারছি না কোনোদিন, আমি নেহাত গরিব মানুষ। আর আমি আপনার একটা পয়সা দিমু, এরও যাম আমি শুদ্ধি বুদ্ধি করি আনিয়া। হ্যাঁ, আমি টাকা 6,000 নিয়া দিছি, টানে 6,000 ভাইয়া তাই তো গড় দিন না, খালি তারিখ করেন, অমুক দিন দিমু হমাসও দিমু তা করিয়া টাইম নিলাগে আর অনেক দিন গত করে দিল। এরপরে যারা গড় বিল্ডিং বাড়ি আছে, ফাঁকা গড় আছে, তারারে গড় দিছেন 20,000 করে লইছেন, তারারে গড় দিছেন। এটা প্রমাণও আছে, আমার বাড়িতে 2টা প্রমাণ আছে, 2টা গড় দিছেন, সবার ফাঁকার ঘর। আমি কিতা অপরাধটা করছি, আমার কাছে ঘর, আমার ঘরটা দিন না, আমি তো
অপরাধ কিছু করছে বলে জানি না। হেমন্ত বিশ্ব শর্মা স্যারে কইছেন যে 1 টাকা ঘুষ দেওয়া নাই, ও জায়গার উপরেও এখন সবে দিতরা 20,000 আমার টাইম তো ইলা ওসিয়ত নাই 20,000 দিবার, আমি তানে 6,000 টাকা দিছি। এখন আমার 6,000 টাকা খাইয়া এখন পরশু দিন আইসে না, এখন বাকি টাকা দিতাম। আমি বললাম বাকি রয়েছে 14,000 দিতাম। আমি বললাম 14,000 আমি এখন দিতাম না। আচ্ছা ঠিক আছে, আমার গড় ঢুকাইন, পয়লা কিস্ত যেগুলো ঢুকিব এটাকে দিলে আপনারে আমি বাকি টাকা আমার গড় খান্তা কোনো ভাতির ব্যবস্থা হইব না, মানুষ না কই না, এগুলো ক্যাশ দেওয়া লাগবে, আগে না দিলে হইতো না। এটা আমরা চেইন আছে, চেনে দেওয়া লাগে। ওই যখন পানি আমার গড়ের ওই যখন কতক্ষণ ডুবাই আসিল গড়ের ভিতরে 8 জল আসিল গড়ের ভিতরে, চাইয়া গেছিল, আবার ডুবাই দিছে, আবার ডুবার পানি বর্তমানে বাড়ে। হ্যাঁ, এখন আমার আর উপায় নাই। আমি ডিসি স্যারটা আমার অনুরোধ করি আর যে স্যার আমার গড়টা যদি ফাইবার উপযুক্ত ওই আমি আমার গড়টা দয়া করি আমার গড়টা ছাড়িয়া দিন, আমার আর করবার কিচ্ছু নাই। আর ওয়ার্ড মেম্বার কইছেন, ওয়ার্ড মেম্বারকে দিতাম 2,000 টাকা, তো ওয়ার্ড মেম্বারকে আমি 1,000 টাকা দিছি। ওয়ার্ড মেম্বার নাই, ওয়ার্ড মেম্বার হইল কি তার ছোট ভাইয়ের বউ ওই জহুরা বেগম, ওটা হে সালার দায়িত্ব বুঝ হে সালার, ওয়ার্ড মেম্বারের দায়িত্ব কালামে সালার বাসুর, মানে ছোট ভাইয়ের মানে বউর ওয়ার্ড মেম্বারে ওটা 4 হে সালার, ও কালামে সালার। এখন হেও নিচে টাকা, তাইনও নিলার টাকা, আমার গড়টা নাই। এরপরে আমি গত 30 বছর যে প্লাট করছিল, আমি প্লাট ডেমেজের টাকা আমার বাড়ির সবে পাইছে, আমার এটা তারা সিরিয়ে ফেলাই দিছে। আমার প্লাট ডেমেজের যেটা এপ্লাই করছিলাম এটা তারা এখনও সিরিয়ে ফেলাইছে, আমি 1 টাকা পাইছি না। এইবারও দিছি, ওই আজকে দিছি জমা, হাসান মাস্টার তান গেছি নিয়ে জমা দিছি। জমা দেওয়ার পরে কইছি খেয়ালটা হয়ে জানি আমি তাইবা কালামে ফাইলেও সিরিয়ে ফেলাইব ওয়ার্ড মেম্বার যে চার্জে আছেন তাই, গতিকে ওটা সতর্ক করিয়া দিবা। ওখান টানে আমি আজ জানাইছি ডিসি স্যার দেখো আর আমার অনুরোধ, যখন যদি আমি ফাইবার উপযুক্ত হই তাই আমার গড়টা আমি পাইতাম, পিলা পাইতাম। 5,000 টাকার বিনিময়ে রোহিঙ্গা পাচার হচ্ছে ভারতে। ভারতের অন্তঃরাষ্ট্রীয় পাহারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ থেকে অহরহ ভারতে প্রবেশ করছে রোহিঙ্গারা। বাংলাদেশের মৌলভীবাজারের দালালকে মাথাপিছু 5,000 টাকা করে দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে রোহিঙ্গারা। কৈলাসহর সীমান্ত দিয়ে 2 শিশু, 4 অপ্রাপ্তবয়স্ক তরুণী এবং 11 জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ জম্মু কাশ্মীর যাবার লক্ষ্যে ভারতে প্রবেশ করে। সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে কৈলাসহরে পৌঁছে সেখান থেকে তারা বহিরাজ্যে যাবার জন্য ধর্মনগর আইএসবিটিতে পৌঁছে। ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে প্রতিনিয়ত বাংলাদেশি নতুবা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে। রোহিঙ্গা দলটির উদ্দেশ্য ছিল ধর্মনগর থেকে আসামে পৌঁছে জম্মু কাশ্মীরে যাওয়া, সেখানে তাদের আত্মীয় স্বজনরা রয়েছে বলেও তারা জানায়। কিন্তু ধর্মনগর আইএসবিটিতে রাত্রিবেলা পুলিশের হাতে ধরা পড়ে যায় এই রোহিঙ্গা দল। পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা দলটি জানায় সীমান্ত এলাকা পার হওয়ার সময় কোনো বিএসএফ জওয়ানকে সীমান্ত এলাকায় দেখতে পায়নি তারা। এদিকে চুড়াইবাড়ি থানার পুলিশ আরও 7 জন রোহিঙ্গাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সন্ধ্যা আনুমানিক 8:30 নাগাদ একটা ইনফরমেশনের বেসিসে আমরা ধর্মনগর থানা এবং বিএবি স্টাফ মিলে ধর্মনগর আইএসপিটি থেকে আমরা মোট 16 জন রোহিঙ্গাকে আটক করেছি। তারা অবৈধভাবে আমাদের রাজ্যে প্রবেশ করেছিল। তো আটক করে আমরা থানায় আনি তাদের বিরুদ্ধে আমরা আইনি কারবাই শুরু করেছি। তারা এখনও ডিটেলস কিছু বলছে না, আমরা তাদেরকে ইন্টারোগেশন করছি। ডিটেলস পেলে আপনাদেরকে বিস্তারিত বলবো। সন্ধ্যার জাস্ট আগে আমাদের চুড়াইবাড়ি থানার সামনে যে রেগুলার চেকিং হয় ওখানে ML05T8382 একটা বাস, যাত্রীবাহী বাস, ওটাতে চেকিং করার সময় এখানে 7 জন, ওরা টোটাল 7 জন ছিল। তার মধ্যে 3 জন মহিলা, 2 জন শিশু আর 2 জন পুরুষ। তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে, ওরা হায়দ্রাবাদ যাবে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপর আমরা ওদেরকে থানাতে নিয়ে আসি। মোট 7 জন, তার মধ্যে মহিলা 3 জন, শিশু 2 জন আর পুরুষ 2 জন। কি নাম আছে? পুরুষ যে আছে আব্দুল ইলাহি, আরেকজন আছে আব্দুল শুক্কর। মহিলাদের নাম আছে রমিদা বেগম, রোজিনা বেগম আর সকিনা বেগম, একজনের বাচ্চা। কোথা থেকে এসছে স্যার? তারা আমাদের যে
প্রিলিমিনারি ওদের যারা ইন্টারোগেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে। ওরা হায়দ্রাবাদে রোজগারের উদ্দেশ্যে যাচ্ছে। ওরা নাকি হায়দ্রাবাদে আরও একবার গিয়েছিল। তো পুরা আমাদের এখনও তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত চলে আসবে। আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন হয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট মিলে যত মানে লিগ্যাল সেকশন আছে ওই সেকশনগুলোর বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। বন্যায় আক্রান্ত আসাম, পুরো আসাম জুড়ে বন্যা তার ভয়াবহ রূপ ধারণ করেছে। সমগ্র আসামের সাথে সাথে কাছাড়েও বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বরাক সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধির ফলে জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। বরাক নদীর জল বৃদ্ধির ফলে বন্ধ হয়ে গেছে শিলচর করিমগঞ্জ সংযোগী জাতীয় সড়ক, যার ফলে বন্ধ হয়ে গেছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক। জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে নদী সদৃশ্য পরিবেশ। জাতীয় সড়কের উপর দিয়ে কোমর পর্যন্ত জল প্রবাহিত হচ্ছে, যার দরুন জাতীয় সড়কের দুই পাশে শহ শহ যানবাহন আটকা পড়ে আছে। বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে জেলা প্রশাসন। অতি গুরুত্বপূর্ণ এই সড়ক জলের তলায় চলে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলচর করিমগঞ্জ যোগাযোগ ব্যবস্থা। শালচাপড়ার টুকুর গ্রামে বাঁধ ভেঙে যাওয়ার ফলে বন্যায় প্রলয়ঙ্কারী রূপ ধারণ করেছে শালচাপড়ার বিস্তীর্ণ এলাকা, যার ফলে জলের নিচে চলে গেছে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক। প্রকলা বিধানসভা সমষ্টি, এটা তো শিলচর টু গুয়াহাটি করিমগঞ্জ হাইলাকান্দি আগরতলা মেন ন্যাশনাল হাইওয়ে। এনডি বাঁধ আসলো বরাক নদীর কিনারে আর কি, ওটা ভাঙিয়ে ঢুকছে জল। প্রায় এই সাইডে প্রায় মানুষের ঘরে জল আছে। রাস্তা তো সামনে দিয়া আটু জলের উপরে আছে, কয়েকটা জায়গায় কমর জলও আছে, কয়েকটা জায়গায় আটু জল এরকম আছে। গাড়ি তো রিক্স নিয়ে যার বেশি ইমার্জেন্সি একটু রিক্স নিয়ে প্রায় গাড়ি তো ঘুরিয়ে এনডি বাঁধ যদি ভালোভাবে থাকতো তো আজকে এই জায়গাটা ভাঙে না, আর এই প্রবলেমটা হয় না। তো মানুষ থেকে তো গরু বয়ার এগুলো বেশি আর সমস্যা আছে। টিলা দেখায় একটু হেল্প হয়েছে, এখানে মানুষ একটু আশ্রয় নেয় আর কি। এখানে এই বাঁধ ভাঙা এখানেও প্রায় 300 পরিবার হইব। বর্তমানে তো প্রায় গড়ই আছে, আর যারা বেশি জেনারেল লেভেলের উপরে গেছে গিয়া তারা একটু আশ্রয় শিবির লইছে আর কি। স্কুলে আছে বা এখানে টিলা একটা আছে, টিলাটার উপরে আছে। সরকারের তরফ থেকে তো এখনও কোনো খবর নিছে না, এখন কেউ আইসে না, কোনো খবরও নিছে না। এখন বেড়ার পর্যন্ত গেট পর্যন্ত ডুবে আছে শালচাপড়া। আর রোড হইল এটা ন্যাশনাল হাই রোড শিলচর টু করিমগঞ্জ। জল উঠছে আপনার গাঙ্গর নদীর ভার ভাঙ্গি, মানে হুরা ভার মারিয়া, কাটাখাল নদীর ভার মারিয়া, আর এদিকে বরাক নদীর টুকরগ্রাম ও এখানে বান একটা বাঙ্গিয়া সব জল ঢুকিয়া রাস্তা ব্লক করছে গতকালকে। এখন জল অবস্থা খুবই খারাপ, এখানে মানুষের পরিস্থিতি খুবই খারাপ। গড় দুয়ার ডুবাই যেতে মানে কোনো শান্তি ভাল না, ভালো অবস্থা। এখানে গাড়ি ঘোড়া এটা তো মানে ছোটো গাড়ি যেতে পারেন না, বড়ো গাড়ি ছাড়াও ছোটো গাড়ি যেতে পারেন না। তাও এটা রিক্স লইয়া যার, তার রিক্সের উপরে সরকার তো কোনো যাত ফায়দা পাওয়া যান না। আবহাওয়া গেছে না, গতকালকে জল আইসে, আবহাওয়া পর্যন্ত হওয়া গেছে না কোনো। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় বন্যার্তদের ত্রাণ বন্টন। কেশব স্মারক সংস্কৃতি সুরভির পক্ষ থেকে উত্তর নারায়ণপুরের বর্নিরপাড় এলাকার বন্যায় বিধ্বস্ত 200টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়।
তৎসঙ্গে জল বিশুদ্ধ করার ঔষধও বিতরণ করা হয়। ত্রাণ বন্টনের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় উপস্থিত ছিলেন। শুক্রবারও শালচাপড়া ও উত্তর নারায়ণপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ও মারোয়ারি যুব মঞ্চের সহযোগিতায় বড় ট্যাঙ্কার দিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়েছে। এই বন্যার সময় এই সব জায়গায় বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছিল। প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায় বলেন, বন্যায় আক্রান্তদের মধ্যে সামাজিক কাজ করে থাকে কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান। এ ধরনের শিবির আরও করা হবে বলে তিনি মন্তব্য করেন। এই ত্রাণ শিবিরে সেবা ভারতীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ দেন। সোনাই রোডের জমাজল নিষ্কাশনের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার অনুরোধ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। শিলচর সোনাই রোডের জমাজলের সমস্যাটি বিরাট সমস্যায় পরিণত হয়েছে। সোনাই রোডের এই জরাজীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে প্রত্যেক দিন কয়েকশো ছোট বড় গাড়ি চলাচল করে থাকে এবং আশপাশের বাইলেনগুলোতে প্রত্যেক বছর বৃষ্টির মৌসুমে বিরাটভাবে কষ্ট পোয়াতে হয় বসবাসকারী জনগণকে। এসবের একমাত্র কারণ হিসেবে ধরা যায় যে লঙ্গাই খাল, রাঙ্গির খাল ও বাছাই খালের পরিকল্পনাবিহীনভাবে নিষ্কাশনের কাজের কারণে। একের পর এক সরকার বদল হয়েছে, কিন্তু জমাজলের সমস্যা আজও সেই একই জায়গায়। শুক্রবার বেলা 11টা থেকে শিলচর সোনাই রোডের এক বিবাহ ভবনে সোনাই রোডের জমাজলের নিষ্কাশনের সমস্যা নিয়ে এক নাগরিক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিক নরোত্তম শর্মা সহ অন্যান্যরা। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে বলেন, সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই প্রত্যেক বছর জমাজলের সমস্যা হচ্ছে। বিশেষভাবে সোনাই রোড ও হাইলাকান্দি রোডের বৃষ্টির জমা জল যাওয়ার সঠিক ব্যবস্থা না থাকাতে এই প্রত্যেক বছর এই মৌসুমে বসবাসকারী মানুষদেরকে জমাজলের কারণে দুর্ভোগ পোয়াতে হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী তার বক্তব্যে বলেন, বিজেপি সরকার আসামে আসার পর জমাজল, রাস্তাঘাট, স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন ঘটেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৃণমূল স্তরের নেতা ও বিভাগীয় কর্মকর্তাদের গাফিলতির কারণে জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। এই নিউ শিলচর অঞ্চলের জমাজলের সমস্যা নিরসনের জন্য সবাইকে নিঃস্বার্থে এগিয়ে আসতে হবে এবং স্থানীয় নেতা সহ দায়িত্বে থাকা বিভাগীয় কর্মকর্তারা আরও দায়িত্ব সহকারে জনস্বার্থে কাজ করার অনুরোধ জানান। Dr. Nishikant to speak because he speaks in English, so that it's in English. So number one point, if I have to speak, number one is the very bad road condition. It's not only just in front of Politra School from Nagatilla till Ragirkari and of course beyond, especially Sonai Road, wherein a number of students come to school and are staff of all categories, teaching staff, office staff, support staff, even the management staff go through a lot of trouble in the morning when we have to go to the for the church for mass and so on. Number one, the bad road condition. I would reiterate this. I would say again and again that causes a lot of trouble when I say bad road condition due to the heavy traffic and waterlogging for 2, 3, 4 days sometimes during the rainy season. The road has gone down. It has sunk down very badly. Also, yes. The suggestion could be, I want first of all to repair the road. Please repair the road, sir. I beg of you. Thorough work has to be done. Perhaps it's not possible at the rainy season, but we hope that something would be done during the summer season, and by the next rainy season, we would be having a smooth road there. Secondly, এই সরকারের উপর আছে সেটা হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আপনি যদি বুঝাতে পারেন একটা ভালো কাজ, তাহলে উনি কার্পণ্যতা করেন না, সাথে সাথে টাকা রিলিজ করে দেন, তো সেটাও হবে। এটা যদি হয়ে যায় তাহলে একটা ভালো কোয়ান্টিটির জল লঙ্কায় খাওয়ালে জলটা যে রাঙ্গির খালে তাড়াতাড়ি পড়তে সক্ষম হবে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো তো আপনি আজকে বললেন কালকে হয়ে যাবে সেটা না। আমরা চেষ্টা করে যাচ্ছি
কিন্তু আমি আশাবাদী সেটাকে আমরা সাকসেস করতে সম্ভব। এখন যে কথাগুলো হচ্ছে টেম্পোরারি রেস্টোরেশন অফ রোড, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা চিঠি দিয়েছিলাম। এই যে রোড কন্ডিশন খারাপ হয়েছে আমরা জানি যে সেটা হয়েছে প্রবল বৃষ্টিপাতের জন্য। এই চিঠিগুলো আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এই চিঠিগুলো দিয়েছি। মুখ্যমন্ত্রী তখন আপনারা জানেন যে গভর্নমেন্ট ফর্মেশনের ব্যাপার ছিল, একটু মোদিজির শপথ হয়নি। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে আমি দিল্লির কাছে চলে যাচ্ছি, আমি এসে সেটাকে সিরিয়াসলি দেখবো। বরাকবিলি বিজেপিকে অনেক ভোট দিয়েছে, তাই সেটা আমার দায়িত্ব আর পুলিশ সব কাজ আমি করবো, সেটা একদম দৃঢ়তার সহিত উনি বলেছেন, যার জন্য আমি গভীর শ্রদ্ধা ওনার প্রতি আজকে প্রকট করছি। সেখানে আমার কি কথা ছিল, আমি সেটা 6/2024 অর্থাৎ জুলাই মাসের 6 তারিখে আমি দিয়েছি চিঠিটা। আর রিকোয়েস্ট ফর এ স্পেশাল প্যাকেজ ফর রিপেয়ারিং অফ ড্যামেজ পিডব্লিউডি রোডস এন্ড ব্রিজ অ্যাপ্রোচেস ডিউ টু রিসেন্ট ফ্লাড, এটা একটা চিঠি দিয়েছিল। আবার NHADCL এখানে শিলবাবু রয়েছে, ওনারা জানা আছে, আমি ওনাদের ইডির সঙ্গে দেখা করে এই কিছুদিন আগে গিয়ে আরেকটি চিঠি ওনাকে দিয়ে আসি যে ওনার যে স্ট্যান্ড NH36 ওনার দৃষ্টি প্রথমে আকর্ষণ করতে চাই যে আপনি একটাকে নোট ডাউন করুন। এই যে ক্রস কালভার্টটা রয়েছে নিয়ার গোপাল আটকা, নিয়ার রেমবো হোটেল, এই রেমবো হোটেলের পাশে যে ক্রস কালভার্টটা রয়েছে এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আইদার আমরা এটাকে রিকনস্ট্রাকশন করবো ওর আমরা এটাকে সিন্টেশন ক্লিয়ার করবো। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি তখন কি হবে, গলির ক্রসের সামনে যে ড্রেনটা, যে ড্রেনটা আমরা নতুন বানানোর পরে যেভাবে ক্যারি করছে জল, সেটা একটা পোর্শন একটা কোয়ান্টিটি জল সেটা ক্রস কালভার্ট হয়ে রাঙ্গির খালে গিয়ে পড়বে। এখন কথা হলো আমরা যে সাইডে দাঁড়িয়ে আজকে কথা বলছি, মানে আমি যদি রাঙ্গিরখাড়ি থেকে আসি তাহলে সোনাই রোড লেফট হ্যান্ড সাইড, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি লেফট রাইট হ্যান্ড সাইডের ড্রেন আমরা কনস্ট্রাকশন করেছি। সেখানে একটা ছোট্ট অসুবিধা আছে, আমি সেখানে পরে আসি। রাইট হ্যান্ড সাইডের যেটা ড্রেন, এই ড্রেনে কিন্তু আপনারা NBCC কনস্ট্রাকশন করেছে, সেটার কি কি ডিফিকাল্টি ছিল আপনারা উল্লেখ করেছেন। যে NBCC যখন কনস্ট্রাকশন করেছে তার বেড লেভেল হয়তো উঁচু করে দিয়েছে বা নিচু হয়েছে, কিছু একটা হয়েছে যার জন্য জল কাটছে না। আর আমি সেটা বলছি, সেখানে যে সিমেন্ট যখন ব্যবহার করা হয়েছে, সিমেন্টের যে আপনারা জানেন যে সিমেন্ট গুলো ব্যবহার করার পর সেটাকে ক্লিয়ার করে দিতে হয়, তখন কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও সেটা করেনি। তদানীন্তন সরকারকে আমি এখানে দোষারোপ করতে চাই যে তাদের কোনো ব্যবস্থা ছিল না, কাজ হয়েছে কাজকে তদারকি করার জন্য মানসিকতা ছিল না। আজকে আমি বিধায়ক হয়ে আমি সেটা গর্ব করে বলতে পারি যে যখনই কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দাঁড়িয়ে আমি কাজের তদারকি করি, সেটা রাত্রে 9টায় হোক আর সকাল 6টায় হোক, এই তদারকি করার প্রয়োজন ছিল। কারণ তদানীন্তন সময়ে এই সরকারের পিরিয়ডগুলোতে কোনো সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।